অপপ্রচার করেছে। উনি ভারত থেকে দেশে এসেছে অনেক কষ্টের বিনিময়ে। সাবেক যোগাযোগ মন্ত্রী শ্রদ্ধেয় প্রধান বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিতব্য কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির এই সম্মেলনের প্রিয় সভাপতি, উপস্থিত আমাদের সবার সারা বাংলাদেশের একমাত্র আশা ভরসার স্থল, গণতন্ত্রের রক্ষক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশের এমন একটি প্রত্যাশিত দিন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। দীর্ঘ 16 বছর লেগেছে এরকম আনন্দমুখর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে বিএনপি অথবা অন্য যে কোনো দলের সম্মেলন অনুষ্ঠানের জন্য। যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে, তাতে করে গণতন্ত্র বাংলাদেশে অবশিষ্ট ছিল সেটা কেউ বলতে পারবে না। যে অবস্থায় বাংলাদেশের জনগণ দিনাতিপাত করেছে, তার যদি কিঞ্চিত বর্ণনা দিতে যাই, আমাদেরকে বলতে হবে যে এই কথাগুলো আমরা ইদানিং কেন যেন বিস্মৃত হয়ে যাচ্ছি। হয়তোবা সুখের দিনে আমরা অতীতের বেদনা বিদুর দিনগুলোকে ভুলে যাই, সেজন্য আবার আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক জরিপ শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি 2-1 মিনিটে দেব, যেন আমরা বিস্মৃত হয়ে না যাই। তার বর্ণনা মতে, শ্বেতপত্রের বর্ণনা মতে, বাংলাদেশে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ 29,25,000 কোটি টাকা। প্রতি বছর গড় পড়তায় 2 লক্ষ টাকারও বেশি। তার হিসাবে কর ফাঁকি, কর মওকুফ, রাজস্ব ফাঁকির মধ্য দিয়ে যেই টাকা তছরূপ করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট 2 গুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে বিগত 15 বছরের আওয়ামী শাসনে 2,80,000 কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো প্রকল্প 70% পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং 5 বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে। এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই রাজনৈতিক বিবেচনায় যেই ঋণ প্রদান করা হয়েছে, শ্বেতপত্র বলা হয়েছে, সেই ঋণের পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে, আপনারা জানেন সেটা 10,000 কোটি টাকার প্রকল্প কিভাবে 40,000 কোটি টাকায় সমাপ্ত হয়েছে।
এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়াত্ব, যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর। এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস। এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে, গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ্রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস। আমরা যেন সেটা কখনো বিস্মৃত না হয়ে যাই। এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময় 1400 মানুষকে হত্যা করেছে। সেই 1400 মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে এদেশের জনগণকে, নিরীহ জনগণকে, আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। প্রায় 20,000 মানুষকে অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তার মধ্যে 2 চোখের অন্ধত্ব আছে, 500-এর অধিক। হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে, 1 চোখে পঙ্গুত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে অনেক। এত রক্তদানের মধ্য দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে, এত রক্তের সিঁড়ি বেয়ে আজকে আমরা এখানে এসেছি বন্ধুগণ। আমরা এমনিতে আসতে পারি নাই। আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন ভুলে যাব না, তেমনি আমাদের স্ট্রাগল, আমাদের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে এই বাংলাদেশ পাবো বলে আশা করছি, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা প্রতিনিয়তই সেজন্য এখনো বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। কখনো সংস্কারের সংগ্রাম, কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম, কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম। আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না, কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না। আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত? বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত? রাস্তায় আসতে আসতে দেখলাম ধানের শীষের প্রতীকে ভোট চাওয়া হচ্ছে, স্লোগান লেখা হচ্ছে, আমাদের আগামীর ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের আরো স্লোগান আছে, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, মিলেমিশে ধানের শীষের পক্ষে দেব ভোট, মিলেমিশে গর্ব দেশ। এই হচ্ছে আমাদের স্লোগান। আমি আপনাদের আহ্বান জানাবো, অতীতের স্লোগান এবং ভাষণমুখী রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায়। মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব, আমাদের কাজে আমরা কি প্রমাণ করব, সেটাই মানুষ এখন দেখতে চায়। অতীতের জীবনে মানুষ অনেক ভাষণ শুনেছে, মানুষ ভাষণ শুনেছে, মানুষ শোষণ দেখেছে, মানুষ অত্যাচার দেখেছে। মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করে না। আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। সমস্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে হবে। আমরা যেন সেটাতে মনোযোগ দেই। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন। আমাদের বিপক্ষে যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য, মিথ্যা প্রচার দিয়ে, কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে যে সমস্ত প্রচারণা চালাচ্ছে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাবো। আমরা বিচার অবশ্যই নিষ্পন্ন করব, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিষ্পন্ন করবে। যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বিগত 16 বছরে গুম, খুন, হত্যা করেছে, এদেশের নিরীহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার প্রত্যেকটির বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া।
বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার দোসরদের বিচার শুরু হয়েছে। এটা কেবল নমুনা। এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে, তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। রইল সংস্কার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সংস্কারের প্রবক্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের পুনঃপ্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃস্রষ্টা, বাংলাদেশী জাতীয়তাবাদের মতো একটি আধুনিক এবং গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা, যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছে, যার এই অবিস্মরণীয় আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা গিয়েছে। এখানে আমরা সমন্বয়ের রাজনীতি করি। আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, সকল ভাষাভাষী, সকল সংস্কৃতি নির্বিশেষে সকলেই বাংলাদেশী হয়ে আমরা রাজনীতি করি। এমন কোন এই ভূখণ্ডের মধ্যে এমন কোন সাধারণ মানুষ নাই যে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে পারবে না। সুতরাং আজকে যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভিশন 2030-র কথা? আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম, আমাদের নেত্রী দিয়েছিলেন, তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা, তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে, সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি। যে 31 দফা, তারেক রহমানের 31 দফা বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজকে আমাদের এই 31 দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম। বাংলাদেশে 31 দফা বললেই সারা পৃথিবীর মানুষ জানে কারা দিয়েছে, কি চায়। আমরা এই 31 দফার মধ্যে কিন্তু সমস্ত জানালা উন্মুক্ত করে রেখেছি। আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই, বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে এটা, তখন আমরা সেটা ধারণ করব। আমরা 31 দফার মধ্যে সিলগালা করে দেই নাই বন্ধুগণ। যদি সর্বসাধারণ যে কোনো নাগরিক যদি এমন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব 31 দফার সাথে যুক্ত করতে চান, আমরা সেটা ধারণ করব। সেই জন্যই বলি আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার আজকে শেষ হবে না, সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার শুরু করেছিলেন স্বনির্ভর গ্রাম প্রথার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন খাল খননের বিপ্লবের মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি সংস্কার শুরু করেছিলেন কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে, তিনি সংস্কার শুরু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে, তিনি সংস্কার শুরু করেছিলেন সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি। বিএনপির ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস, বিএনপির রাজনীতির ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এই দেশকে সংস্কারের মধ্য দিয়ে যুগ উপযোগী রাজনীতি চালুর ইতিহাস। সুতরাং বন্ধুগণ, যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কি হয়, আমি আপনাদেরকে বলতে চাই কারা এই স্লোগানগুলো দিচ্ছে আপনারা বুঝে নেন। ইসলাম কোন কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের
মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং ৭১-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এ আহ্বানও জানাই। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি। একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে। সেই জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয় নাই, এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি। সুতরাং বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের আজকের এই সম্মেলন দেখে আমার মনে হয়েছিল আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য। বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা দৃশ্য লক্ষ্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য আমার আশা পূর্ণ হয়েছে। গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্রকে জীবিত রাখতে হবে, ধারণ করতে হবে, শক্তিশালী করতে হবে। আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকর না হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। আমি এই বলে বিদায় নিচ্ছি। আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি। মা বোনদেরকে অনুরোধ করছি, মহিলা দলকে অনুরোধ করছি, আপনারা ঘরে ঘরে যেয়ে ভোট প্রার্থনা করবেন ধানের শীষের পক্ষে। যেই প্রার্থী হোক ধানের শীষের পক্ষে, তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোন রকমের বিভেদ থাকবে না, নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কোন রকমের বিদ্বেষ থাকবে না, প্রতিহিংসা থাকবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল এবং সার্থক হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলার 10টি উপজেলা, 4টি পৌরসভা, 1017টি ইউনিয়ন, 36টি ওয়ার্ড, 10টি উপজেলা, 4টি পৌরসভা নিয়ে যেই কুমিল্লা জেলা বিএনপির আজকের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন।
জনাব জাকারিয়া তাহের সুমন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা একটু বন্ধ করেন স্লোগান বন্ধ করেন, সময় নাই, স্লোগান বন্ধ করেন, স্লোগানটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধান বক্তা জনাব স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, এই সম্মেলনের উদ্বোধক জনাব ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় যেহেতু নাই, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো, সেজন্য আমি খুব 1 মিনিটে আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা অলরেডি জানেন যে আমরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আহ্বায়ক কমিটির 5 জনের ইয়ে পাই। 25 তারিখে আমার আহ্বায়ক কমিটি সম্পূর্ণ হয়। সেখান থেকে এই গত 5-6 মাসে আমরা 1017টা ওয়ার্ড, 160টা ইউনিয়ন, 10টা উপজেলা এবং 4টা পৌরসভার সম্মেলনের মাধ্যমে কমিটি করে আজকের এই জায়গায় উপস্থিত হয়েছি। আমি সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে আহ্বায়ক কমিটির যারা সদস্যবৃন্দ এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ, যাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে, চেষ্টার বিনিময়ে এই কাজগুলি আমরা সফল করতে পারছি, তাদেরকে অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের সাংগঠনিক যে কমিটি আছে, বিশেষ করে এই কুমিল্লা বিভাগের দায়িত্বে যিনি আছেন জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, জনাব সেলিম ভুইয়া সাহেব এবং মোস্তাক মিয়াকে তাদের সর্বাত্মক সহযোগিতার জন্যে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই সম্মেলনে যারা অক্লান্ত পরিশ্রম করে সফল করার দিকে নিয়ে যাচ্ছেন, শৃঙ্খলার সাথে যারা আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি, যারা এই আয়োজন করছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের কাউন্সিলর বৃন্দকে, যারা দূর দূরান্ত থেকে আসছেন, এবং ডেলিগেট বৃন্দকে আজকে এই সম্মেলনকে সফল করার জন্যে। আমি আর বক্তব্য বাড়াবো না, বিকজ আমাদের আজানের সময় খুব বেশি দাঁড়িয়ে নাই। আপনারা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছেন আমাদের প্রধান অতিথির। আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথিকে, আমাদের আগামীর ভবিষ্যৎ এই দেশের মাসিয়া, যার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বিএনপি অবশ্যই জয়লাভ করব এবং সরকারের মাধ্যমে দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাব। আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ আহ্বায়ক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকারিয়া তাহের সুমন, মঞ্চে উপস্থিত। বসতে হবে, সময় নাই, বসতে হবে, আজান হবে, বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা দক্ষিণ জেলার জেলা বিএনপি সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকারিয়া তাহের সুমন, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল সহকর্মী, নেতা কর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু পরেই আজান দিবে, কাজী বক্তব্যের খুব বেশি কিছু নেই, সময়ে বেশি নেই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের আপনারা বক্তব্য শুনেছেন। বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী। এছাড়াও কর্মীর বাইরেও
আমি দেখতে পাচ্ছি বহু সমর্থক ভাইয়েরা ও বোনেরা উপস্থিত আছেন। সহকর্মীবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আজকের প্রধান বক্তা এখানে তার বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন। এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে ঐক্য, সেটি হচ্ছে জনগণ, সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন। কি? ঐক্য, জনগণ এবং দেশ পুনর্গঠন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে যে প্রায় ১৫০০-এর মতন আজকে কাউন্সিলর উপস্থিত আছেন, এই ১৫০০ কাউন্সিলর সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন। কুমিল্লা বলুন, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। বিগত ১৫-১৬ বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত ১৫-১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে, দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে, তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন, আমি সেই বক্তব্যে যাচ্ছি না। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, হাত করা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এখানে বহু বক্তা, আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে? কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রিয় ভাই বোনেরা, একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন কাজ করে, শ্রমিকরা একসাথে যখন কাজ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না। ঠিক এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে। কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সর্বস্তরের জনগণ, সেটি কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক হোক, সেটি মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে। সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনসভা করে না। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ,
একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বীও উপস্থিত আছেন। আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি, আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সী আছে, আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে, জনগণ যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, বিতাড়িত করছে। বিগত 15 বছরে আরেক স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতাড়ন করেছে জনগণ। প্রিয় ভাই বোনেরা, আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা, সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই, মন দিয়ে শুনবেন কথাটি, এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা, দক্ষিণ জেলার জন্য বলছি না, শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না, এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। আসুন, আজানের সময় হয়ে যাচ্ছে, বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহর কাছে আমরা মাথা নত করব। আসুন, আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটি হোক আমাদের প্রতিজ্ঞা, এটি হোক আমাদের শপথ, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কি সকলে ঐক্যবদ্ধ? আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ বিএনপির প্রতিটি নেতাকর্মী? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা, জরুরি কথা কি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। এটি হচ্ছে আসল কথা, এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ। কাজেই আজ আমাদের এই সম্মেলনের লক্ষ্য সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উপস্থিত কাউন্সিলর বৃন্দ, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবের। আমরা ধন্যবাদ দিচ্ছি আজকের এই সমাবেশে এসে আমাদের কৃতজ্ঞতা পাশে উনি আবদ্ধ করেছেন। কিছুক্ষণের মধ্যে আজান হবে, তার আগে আজকের যে সম্মেলন, যাদেরকে আপনারা ভোট দেওয়ার জন্য এখানে এসেছেন, সেই প্রসঙ্গে আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি।
আজকে এখানে সভাপতি পদে প্রার্থী ছিলেন আমাদের জাকারিয়া তাহের সুমন ভাই, উনি সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় আমরা কি ওনাকে বিজয়ী ঘোষণা করতে পারি? সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন জনাব আশিকুর রহমান ওয়াসিম, এই পদেও আর কোনো প্রার্থী না থাকায় আমরা ওনাকে বিজয়ী ঘোষণা করলাম। আর তিনটি পদের সিনিয়র সহসভাপতি, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকার কারণে আমরা কালকে বসেছিলাম প্রার্থীদেরকে নিয়ে। ওনারা বলেছেন এখানে যেহেতু মহানগরীর সম্মেলনও সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের সম্মেলনও একদম ভাবে সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমরা জনাব জাকারিয়া তাহের সুমন এবং আশিকুর রহমান ওয়াসিমের কাছেই পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দিলাম। আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনারা কি রাজি আছেন এই ব্যাপারে? আমাদের কিন্তু সমস্ত নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি সমস্ত সম্পন্ন ছিল। আপনারা যদি এখনো রাজি থাকেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত আছি। যেহেতু আপনারা মেনে নিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে এই জাকারিয়া তাহের সুমনের পক্ষে আমাদের আজকের এই জনসভার সমাপ্তি ঘোষণা করলাম। সম্মেলনের